বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভূগোল বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আসলিমা আক্তার, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি যে ক্লাসটি সাজিয়েছি এটি অনার্স দ্বিতীয় বর্ষের জলবায়ু বিজ্ঞান পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডলীয় সঞ্চালন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জেট বায়ু প্রবাহ কাকে বলে, এর বৈশিষ্ট্য ও জীবনচক্র সম্বন্ধে আলোচনা করো এবং স্থলবায়ু ও সমুদ্র বায়ু বলতে কী বোঝো। আমি গত ক্লাসে এই অধ্যায়ের উপরেই তোমাদের আলোচনা করেছিলাম নিয়ত বায়ু প্রবাহ এবং নিয়ত বায়ু প্রবাহের বৈশিষ্ট্যসমূহ। আমরা শুরুতেই তাহলে জেনে নেই জেট বায়ু প্রবাহ কাকে বলে। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যে সংকীর্ণ আঁকাবাঁকা দ্রুত গতিসম্পন্ন বায়ুটাকে বলা হয় জেট বায়ু প্রবাহ। আমরা বায়ুমণ্ডলের যে স্তরগুলি পড়েছিলাম, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, সেই ট্রপোস্ফিয়ার যেটা রয়েছে, যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরটি, যেটা আমাদের জন্য প্রয়োজনীয় একটি স্তর, যে স্তর এর মধ্যে আবহাওয়াগত বিভিন্ন ধরনের উপাদানসমূহ এই স্তরের মধ্যে সংঘটিত হয়, সেই ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের যে সংকীর্ণ আঁকাবাঁকা দ্রুত গতিসম্পন্ন যে বায়ু রয়েছে তাকে জেট বায়ু প্রবাহ বলে। এই জেট বায়ু প্রবাহের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যে এই বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হয়। আমরা যে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগে পড়েছি যে বায়ু তিন ধরনের হয়: নিয়ত বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আরেকটি হচ্ছে অনিয়মিত বায়ু প্রবাহ। সে জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই বায়ুর বিস্তার কয়েকশো কিলোমিটার হয় এবং দৈর্ঘ্যটা হয় হাজার হাজার কিলোমিটার পর্যন্ত, এবং এই বায়ুর যে গভীরতা সেটা 7 থেকে 14 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। এবং জেট বায়ু প্রবাহের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই বায়ু গতিবেগটা গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে দ্বিগুণ থাকে, অর্থাৎ 480 কিলোমিটারের মতো হয়ে থাকে। এবং এই বায়ু প্রবাহ, যে জেট বায়ু প্রবাহের যে উৎপত্তি এবং তার যে বিকাশ, সর্বশেষ যে পর্যায়, সেই বিকাশটাকে আমরা 4টি অংশে ভাগ করতে পারি। এবং জেট বায়ু প্রবাহের যে আরও কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যে জেট বায়ু প্রবাহের যে বৈশিষ্ট্যগুলি দেখলাম, আরও কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সেটি হচ্ছে যে জেট বায়ু প্রবাহগুলি বলয় আকারে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, এবং এই বায়ু প্রবাহটা কিন্তু আঁকাবাঁকা এবং তরঙ্গায়িত হয়ে থাকে, যেটা আমরা সংজ্ঞার মধ্যেও তোমাদের বলেছি। এবং জেট বায়ু প্রবাহটা যে উষ্ণতা এবং যে শীতলতা যেটাকে বলি বা শৈত্যের যে আদান প্রদান করে, এর ফলে জলবায়ুর উপরে একটি বিশেষ প্রভাব বিস্তার করে থাকে এই বায়ু প্রবাহটা। তাহলে আমরা জেট বায়ু প্রবাহের মূল বৈশিষ্ট্যগুলি আমরা এখানে জেনে নিলাম। প্রথম যে বৈশিষ্ট্য, যে এটা সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে, এবং এই বায়ুটা গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে এটা দ্বিগুণ হয়ে থাকে। এই বায়ুটা 4টি পর্যায়ে বিকশিত হয় এবং বলয় আকারে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, এবং এই বায়ু প্রবাহটা সবসময় কি তরঙ্গায়িত এবং দ্রুত গতি সম্পন্ন আঁকাবাঁকা হয়ে থাকে। এবং সর্বশেষ হচ্ছে যে আমাদের জলবায়ুর যে উপরে এই বায়ু প্রবাহটা বিশেষ করে উষ্ণতা এবং যে শীতলতা রয়েছে তার আদান প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এরপর আমরা জানব যে জেট বায়ু প্রবাহ, এই যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যেটার এই বায়ু প্রবাহটা যে জীবনচক্র, যে 4টি ধাপে যে বিকশিত হয়, সেই 4টি ধাপগুলি আমরা এখানে জেনে নেই। যে এই বায়ু
যে জন্মটা সেটা মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে এটা দেখা যায় এবং এই বায়ু 4টি ধাপে তার জীবনচক্রটা সমাধান করে থাকে। তা আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে বায়ুর চাপ 2 ধরনের হয়ে থাকে, উচ্চচাপ এবং নিম্নচাপ। উচ্চচাপের বায়ু মানে হচ্ছে শীতল বায়ু এবং নিম্নচাপের বায়ু মানে হচ্ছে উষ্ণ বায়ু। তো এখানে আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সবসময় বায়ুর চাপ কি নিম্ন থাকে, কারণ এখানে সূর্যের তাপ সারা বছরই সমানভাবে পড়ে। আর মেরু অঞ্চলে বায়ুর চাপ সবসময় উচ্চচাপ বিরাজ করে, কারণ এখানে সূর্যের তাপটা তির্যকভাবে পড়ে, এর জন্য উচ্চচাপটা এখানে সৃষ্টি হয়েছে। তো এই যে জেট বায়ু প্রবাহের জীবনচক্রটাকে আমরা যে 4টি পর্যায়ে ভাগ করি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। তোমাদের এখানে আমি কিছু চিত্র দিয়েছি যে প্রত্যেকটা বায়ু প্রবাহ কিভাবে এটা জীবনচক্রটা সমাধান করে। প্রথম পর্যায়ের ক্ষেত্রে দেখো যে বায়ুটা মেরু অঞ্চল থেকে যে প্রথম দিকে একটু সোজা হয়ে প্রবাহিত হচ্ছে, যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই বায়ুটা এটা নিরক্ষরেখা, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা পশ্চিম এবং এটা পূর্ব। প্রথম ধাপে বায়ুটা খুব সোজা প্রবাহিত হচ্ছে। পরবর্তী দ্বিতীয় যে পর্যায়টা রয়েছে, দ্বিতীয় পর্যায়ে বায়ুটা কি আঁকাবাঁকাটা একটুখানি তরঙ্গায়িত হচ্ছে এবং চতুর্থ পর্যায়ে যেটা সেটা হচ্ছে তরঙ্গের গতিটা আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে, তরঙ্গের গতিটা বৃদ্ধি পাচ্ছে। এবং সর্বশেষ পর্যায়ে দেখো এখানে কিন্তু যে বায়ুর যে চাপ সৃষ্টি করছে, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি এসে নিম্নচাপ এবং মেরু অঞ্চলের কাছাকাছি এসে উচ্চচাপ এবং নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি এসে আবার নিম্নচাপের সৃষ্টি করছে। তাহলে আমরা এই যে জীবনচক্র রয়েছে, এই জীবনচক্রটাকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা এটাকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে জেট বায়ু প্রবাহের যে 4টি পর্যায় রয়েছে সেই পর্যায়গুলোর বৈশিষ্ট্যসমূহ। প্রথম পর্যায়ে যেটা রয়েছে যে এই পর্যায়ে বায়ুটা মেরু অঞ্চলে অবস্থান করে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে প্রায় সোজা পথে প্রবাহিত হয় এবং বায়ুর এই অবস্থাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স নামে পরিচিত। এবং এই পর্যায়ে বায়ুর গতিবেগ থাকে সর্বোচ্চ, মানে সর্বাধিক বায়ুর গতিবেগটা বিরাজ করে। তাহলে আমরা প্রথম পর্যায়ে যেটা জানলাম যে এটার উৎপত্তি হচ্ছে মেরু অঞ্চলে এবং এটা পশ্চিম থেকে পূর্ব দিকে যে প্রবাহিত হয় প্রায় সোজা পথে প্রবাহিত হয় এবং গতিবেগটা থাকে অনেক বেশি, এবং প্রথম পর্যায়টাকে আমরা বলি হাই জোনাল ইন্ডেক্স। এবং দ্বিতীয় পর্যায়ে যেটি হচ্ছে যে এই পর্যায়ে জেট বায়ুর যে প্রবাহের যে তরঙ্গগুলি আস্তে আস্তে, যেহেতু এই বায়ুর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা আঁকাবাঁকা এবং তরঙ্গায়িত, সেই তরঙ্গগুলি সৃষ্টি হয় এবং উচ্চ এবং নিম্ন অক্ষাংশের মধ্যে বায়ুর আদান প্রদান ঘটে থাকে, অর্থাৎ উচ্চ এবং নিম্ন অক্ষাংশের মধ্যে বায়ুর প্রবাহিত হয়। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে যে এই পর্যায়ে জেট বায়ু প্রবাহের যে তরঙ্গগুলি রয়েছে সেই তরঙ্গগুলি পরিপূর্ণভাবে বিকশিত হয় এবং তরঙ্গগুলি সাধারণত 3 থেকে 6টি তরঙ্গ পুরো পৃথিবীটাকে মানে বেষ্টন করে থাকে, বলয় আকারে বেষ্টন করে থাকে। এবং এই অবস্থাতে মানে এই পর্যায়ে দেখা যায় যে জেট বায়ু প্রবাহটা আবহাওয়ার উপরে তোমার প্রভাব ফেলে। কারণ কি, যেহেতু এটার বৈশিষ্ট্য হচ্ছে যে উষ্ণতা এবং শৈত্যের আদান প্রদান ঘটে, এর ফলে দেখা যায় যে আবহাওয়ার উপরে একটা প্রভাব ফেলে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ যেমন বৃষ্টিপাত, ঝড় বা তাপমাত্রার পার্থক্য, এই সমস্ত জিনিসগুলো এখানে প্রভাব ফেলে। তাহলে তৃতীয় পর্যায়ের মাধ্যমে আমাদের আবহাওয়ার উপরে এই বায়ু প্রবাহটা প্রভাব ফেলে। এবং চতুর্থ যে পর্যায়ে রয়েছে, চতুর্থ পর্যায়ে যে জেট বায়ু প্রবাহের তরঙ্গগুলি আস্তে আস্তে কী হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে সেটা পৃথক পৃথক বায়ুকোষ, যে বায়ুর যে চাপ কোষ সেটা গঠন করে। যে আমরা বায়ুর যে চাপ সেটা কি 2টি চাপ রয়েছে, একটি উচ্চচাপ এবং নিম্নচাপ। তাহলে নিরক্ষরেখার কাছাকাছি যখন এই বায়ুটা চলে আসে তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি করে, আর যখনই মেরু অঞ্চলের দিকে এই বায়ুর চাপটা যেহেতু তরঙ্গ বেশি হয়ে যায়, যে পৃথক হয়ে যায় যে মেরু অঞ্চলের কাছে, তখন সেটা উচ্চচাপের সৃষ্টি করে থাকে। এবং এই পর্যায়ে তখন দেখা যায় কি বাতাসের গতিবেগটা আস্তে আস্তে কি হ্রাস পেতে থাকে। যেহেতু যে তরঙ্গ আকারে হয় সেহেতু তার প্রবাহিত হবার ফলে অনেক বাধার সৃষ্টি হয়। যেহেতু আমাদের ভূমিরূপটা কি বন্ধুর আকৃতি, যে বায়ু প্রবাহিত হওয়ার গতিপথে যদি
পাহাড় পর্বত বা বনাঞ্চল থাকে তখন সেটা কি হয়, নগরায়ণ থাকে তখন সেটা বাধার সৃষ্টি করে। এই জন্য যে সর্বশেষ পর্যায়ে যখন এটার পরিপূর্ণভাবে বিকশিত হয় বায়ুটা, তখন সেটা বায়ুর গতিবেগটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে জেট বায়ু প্রবাহের এই যে সর্বশেষ যে পর্যায়টা রয়েছে, এই পর্যায়টাকে আমরা তখন বলে থাকি লো জোনাল ইন্ডেক্স। তাহলে আমরা জেট বায়ু প্রবাহের এই যে জীবনচক্রগুলি, যে 4টি ধাপে এটা বিকশিত হয়, প্রথম ধাপটাকে আমরা বলি হাই জোনাল ইন্ডেক্স, যেহেতু মেরু অঞ্চল থেকে এটা শুরু, এবং সর্বশেষ যে পর্যায় যেটা চতুর্থ পর্যায়, সেটা কি হয় যে ওটাকে আমরা যে বায়ুর গতিবেগ আস্তে আস্তে কমতে থাকে এবং তরঙ্গগুলি তখন বিচ্ছিন্ন হয়ে বায়ুর চাপের যে কোষ সৃষ্টি করাতে তখন এখানে দেখা যায় কি লো জোনাল ইন্ডেক্সের পর্যায়ে চলে আসে। তাহলে আমরা জেট বায়ু প্রবাহের এই জীবনচক্রের মাধ্যমে এই বায়ু প্রবাহটা আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপর কী ধরনের প্রভাব ফেলে সেই বিষয়গুলো আমরা এখন জানবো। যেহেতু আমরা এখানে বললাম যে বায়ুমণ্ডলীয় বা আবহাওয়া এবং জলবায়ুর উপর একটা বিরূপ প্রভাব ফেলে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে মধ্য অক্ষাংশে দেখা যায় এখানে ঝড় বৃষ্টি বা আবহাওয়ার সৃষ্টি হয়ে থাকে। তো এখন আমরা এখান থেকে যে প্রিয় শিক্ষার্থীরা, যে জেট বায়ু প্রবাহের এই যে 4টি পর্যায়ের মধ্যে যে পার্থক্য দেখা যায়, এই পার্থক্যের ভিত্তিতে আমরা এই বায়ু প্রবাহের যে জেট বায়ু প্রবাহের যে আবহাওয়ার উপরে এটার প্রভাব বা তাৎপর্য, সেই বিষয়গুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম যে তাৎপর্য বা প্রভাব সেটি হচ্ছে যে নাতিশীতোষ্ণ অঞ্চলে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় সৃষ্টির সাথে জেট বায়ু প্রবাহের একটি সম্পর্ক রয়েছে। যে এই জেট বায়ু প্রবাহের ফলে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় যে তাৎপর্য সেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়ার যে মৌসুমি জলবায়ু, সেই জলবায়ুটা জেট বায়ু প্রবাহের মাধ্যমে প্রভাবিত হয়। যে এই জেট বায়ু প্রবাহের ফলে আমাদের অঞ্চলে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়ে থাকে, জলবায়ুর সৃষ্টি হয়ে থাকে, এবং জেট বায়ু প্রবাহ উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টিতে প্রভাব ফেলে, যেটা আমরা এর জীবনচক্রের ক্ষেত্রে দেখেছি। যে সর্বশেষ যে পর্যায়ে ছিল চতুর্থ পর্যায়ে জেট বায়ু প্রবাহ কি তরঙ্গগুলো আস্তে আস্তে পৃথক হয়ে বায়ুর চাপ কোষ সৃষ্টি করে, একটি হচ্ছে উচ্চচাপ এবং আরেকটি হচ্ছে নিম্নচাপ। এবং জেট বায়ু প্রবাহ যে এই যে আবহাওয়ার উপরে যে প্রভাব ফেলে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন অক্ষাংশের মধ্যে যে তাপ, সেই তাপের সমতা রক্ষাতে বিশেষ ভূমিকা রাখে। যেহেতু আমরা জানি যে উচ্চচাপের বায়ু সবসময় কি ভূপৃষ্ঠের নিচের দিকে চাপ সৃষ্টি করে, এবং নিম্নচাপের বায়ু সবসময় ভূপৃষ্ঠের উপরের দিকে চাপ সৃষ্টি করে প্রবাহিত হয়। এবং এর ফলে কি হচ্ছে যে শীতল বায়ু উষ্ণ অঞ্চলে আসতে প্রবাহিত হয় এবং উষ্ণ বায়ু শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এর ফলে আমাদের পৃথিবীর যে তাপমাত্রার যে সমতা, সেটা ভারসাম্যতা রক্ষা হয়। কারণ নিরক্ষীয় অঞ্চলে কি সারা বছরই তাপমাত্রা বেশি থাকে, একটি ঋতু বিরাজ করে, এবং মেরু অঞ্চলেও সারা বছরই সূর্যের তাপ কম থাকাতেও এখানে একটি ঋতু বিরাজ করে, শীতকাল। তাহলে এই জেট বায়ু প্রবাহের মাধ্যমে আমাদের শীত এবং যে গ্রীষ্মকালের যে তাপমাত্রা যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আদান প্রদানের ফলে দেখা যায় কি আমাদের পৃথিবীর তাপ সমতা রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এই জেট বায়ু প্রবাহ কিন্তু যে বিমান চালনার ক্ষেত্রে কিন্তু অনুসরণ করা হয়, কারণ বিমানের যে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রেও জেট বায়ু প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা এখানে জেনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপান যখন পার্ল হারবারের উপর আক্রমণ করে, তখন এই যে জেট বিমানগুলি ব্যবহার করা হয়, তারা কিন্তু এই বায়ুর গতিপথ অনুসরণ করে। কারণ কি, যাতে পশ্চিম থেকে, যেহেতু এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, সেজন্য এই বায়ুর গতিপথ অনুসরণ করাতে খুব দ্রুত বেগে বিমানগুলি সহজেই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আরেকটি হচ্ছে যে আমাদের যে পৃথিবীর যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর, যে স্তরটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর, যে এই স্তরটা যদি না থাকতো তাহলে আমাদের কি যে পৃথিবীর যে জীবকুল বা উদ্ভিদ এগুলি কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের মানুষের বা প্রাণী চামড়াগুলি পুড়ে ত্বকের ক্যান্সার হওয়া বা চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ সূর্যের যে অতি বেগুনি রশ্মি, এই রশ্মিটা যাতে পৃথিবীতে না আসতে পারে, এর জন্য এই ওজোন স্তরকে অনেকটা দেয়াল বা
প্রাচীরের মতো অবস্থান করে। এই জন্য ওজোন স্তরটাকে আমরা কি বলি, যে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তো এই ওজোন স্তরের বর্তমানে কি হচ্ছে, আমাদের ওজোন স্তরটা বিভিন্ন বায়ু দূষণের ফলে কি হচ্ছে, যে এটা ক্ষয় হয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে বা ফুটো হয়ে যাচ্ছে। তাহলে এই যে বায়ু দূষণের ফলে বিশেষ করে যে গ্রিন হাউস যে গ্যাসগুলি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলির প্রভাবের কারণে আমাদের ওজোন স্তরটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। তাহলে এই ওজোন স্তর যে ক্ষয়কারী যে ক্লোরোফ্লোরোকার্বন, সেই কার্বনটা হচ্ছে যে জেট বায়ু প্রবাহের মাধ্যমে যে নিম্ন টপোস্ফিয়ার থেকে সেটা ঊর্ধ্ব আকাশে উপনীত হয়। তার মানে কি, যে এই জেট বায়ু প্রবাহের ফলে আমাদের এই দূষিত বা গ্রিন হাউস যে গ্যাসটি রয়েছে, এই গ্যাসটা টপোস্ফিয়ার থেকে কিন্তু ঊর্ধ্ব আকাশের দিকে যাচ্ছে। তাহলে আমরা এই যে জেট বায়ু প্রবাহের যে গুরুত্ব বা তাৎপর্য এবং জলবায়ুর উপর এর যে একটা বিশেষ একটা প্রভাব ফেলে, সেই প্রভাবগুলি এখন আমরা জানতে পারলাম। তো এই জেট বায়ু প্রবাহের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রতি বছরে পরীক্ষাতে আসে, যে এর জীবনচক্রগুলি তোমরা কিন্তু অবশ্যই এর প্রত্যেকটা জীবনচক্রের ক্ষেত্রে একটি করে চিত্র দিবে, যা আমি তোমাদের যে চিত্রগুলি দেখিয়েছি এবং বই থেকেও তোমরা দেখতে পারো, যে জীবনচক্রে প্রত্যেকটা ধাপে কিভাবে এটা বিকশিত হয়, উৎপত্তি থেকে শুরু করে বিকশিত হওয়ার পর্যায়গুলো। তা এরপরে আমরা যে জেট বায়ু প্রবাহের যে শ্রেণীবিভাগগুলি রয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জানব। এই জেট বায়ু প্রবাহ যে অবস্থানগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই বায়ু প্রবাহটাকে 7টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে মেরু প্রাচীর জেট প্রবাহ, উপক্রান্তীয় জেট প্রবাহ, ক্রান্তীয় জেট প্রবাহ, উপমেরু জেট প্রবাহ, স্থানীয় জেট প্রবাহ, তড়িৎ জেট প্রবাহ এবং ব্যারিয়ার বা বাধাপ্রাপ্ত জেট প্রবাহ। তো এই জেট বায়ু প্রবাহের যে 7টি শ্রেণীবিভাগ রয়েছে, এর সৃষ্টির যে কোথায় এটা উৎপত্তি লাভ করে এবং এর বৈশিষ্ট্যগুলি আমরা এখন জানব। যে মেরু প্রাচীর যে জেট প্রবাহ রয়েছে, এটি সাধারণত 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এই বায়ু প্রবাহটা সৃষ্টি হয়ে থাকে, যেহেতু মেরু অঞ্চল থেকে এটা প্রথম এটার জন্ম বা উৎপত্তি লাভ করে। এবং উপক্রান্তীয় জেট প্রবাহ রয়েছে, এর অবস্থান হচ্ছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহটা দেখা যায়। আর ক্রান্তীয় জেট বায়ু প্রবাহ যেটা, সেটার অবস্থান 30 এবং 35-এর মধ্যেই, তবে ভারতীয় উপমহাদেশ হতে আফ্রিকা পর্যন্ত এই বায়ু প্রবাহটার সৃষ্টি হয়ে থাকে। আর উপমেরু যে জেট প্রবাহ রয়েছে, সেটা ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে এই বায়ু প্রবাহটা সৃষ্টি হয়। যেহেতু এটা আমরা জানি যে মেরু অঞ্চলটা হচ্ছে 90 ডিগ্রি, উপমেরু হচ্ছে 80 ডিগ্রির 80 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে এই বায়ু প্রবাহটা দেখা যায়। আর স্থানীয় যে জেট বায়ু প্রবাহ, সেটি হচ্ছে যে স্থানীয়ভাবে যে আমাদের যে স্থানীয় বায়ুগুলি রয়েছে, যেমন ফন, চিনুক, খামসিন ইত্যাদি অনেক ধরনের স্থানীয় বায়ু রয়েছে। এই স্থানীয় বায়ুর যে তাপ এবং চাপের পার্থক্যের কারণে এই বায়ু প্রবাহটার সৃষ্টি হয়ে থাকে। আর তড়িৎ যে বায়ু প্রবাহটা, সেটি হচ্ছে বায়ুমণ্ডলের দুইটি গুরুত্বপূর্ণ স্তর, একটি হচ্ছে মেসোস্ফিয়ার আর একটি হচ্ছে থার্মোস্ফিয়ারের মধ্যে এই বায়ু প্রবাহটা সৃষ্টি হয়। যে আমরা তোমরা জানো যে মেসোস্ফিয়ারের যে ঊর্ধ্ব সীমারেখা, সেটাকে আমরা কি বলি, মেসোপস। আর থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই স্তরে কিন্তু দুই ধরনের তড়িৎ দেখা যায়, দুই ধরনের ইলেকট্রন আছে, একটা ধনাত্মক আর একটি হচ্ছে ঋণাত্মক। তো এই দুই ধরনের তড়িতের প্রভাবের কারণে কিন্তু আমরা এই যে মোবাইলে কথা বলি বা রেডিওতে গান শুনি, টেলিভিশন দেখি, এই জিনিসগুলি কি হয়, যে যেটাকে বলি বেতার তরঙ্গ, এই স্তরে গিয়ে প্রতিফলিত হয়ে আবার সেটা কি হয়, ফিরে আসে। তো এই জন্য এটাকে আমরা তড়িৎ জেট প্রবাহ বলা হয়। আর সর্বশেষ যেটি হচ্ছে যে ব্যারিয়ার বা বাধাপ্রাপ্ত, এখানে বাধাপ্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের পৃথিবীর ভূমিরূপটা
বন্ধুর আকৃতির, যে কোথাও সমতল নয়, যে বায়ু তার চলার পথে অনেক সময় বাধাপ্রাপ্ত হয় পাহাড় পর্বত বনাঞ্চল বা নগরায়নের ফলে। তো এই পার্বত্য অঞ্চলের উপবিভাগে সাধারণত এই বায়ু প্রবাহটা বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেখানেও এই বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা এই জেট বায়ু প্রবাহের যে শ্রেণী বিভাগগুলি জানলাম, এগুলি তোমরা সংক্ষিপ্ত আকারে পড়বে, যে অনেক সময় সংক্ষিপ্ত যে খ বিভাগের যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেন হিসেবে এখানে আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পঞ্চম অধ্যায়টা নিয়ে আমি তোমাদের যে 2টি লেকচার দিলাম, তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে কোশ্চেন রয়েছে গ বিভাগে রচনামূলক কোশ্চেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে, নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জেট বায়ু প্রবাহ কি, জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য এবং জীবনচক্রসমূহ আলোচনা করো। আর এই অধ্যায়ের যে ক বিভাগের যে প্রশ্নমালা রয়েছে, যে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেন, সেখান থেকে তোমরা পড়বা বায়ু প্রবাহ কাকে বলে, বায়ু প্রবাহের কারণগুলি কী কী, 2টি কারণ লেখো, বায়ু প্রবাহের শ্রেণী বিভাগগুলি করো, নিয়ত বায়ু প্রবাহ কী, নিয়ত বায়ু প্রবাহ কয় ধরনের হয়ে থাকে, আয়ন বা বাণিজ্য বায়ু কাকে বলে, তারপর আমাদের যে পশ্চিমা বা প্রত্যয়ন বায়ু যেটা গর্জনশীল 40 কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। তারপর তোমরা পড়তে পারো যে আমাদের যে বায়ু প্রবাহের ক্ষেত্রে যে স্থানীয় বায়ু, যে ফন, চিনুক, খামসিন ইত্যাদি, এগুলি কয়েকটি স্থানীয় বায়ুর নাম লেখো। আবার অনিয়মিত যেগুলি থাকে, যে আমাদের সাধারণত তোমার ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে হয়ে থাকে, সে বায়ুগুলি যে নামগুলি, যেমন ঘূর্ণিবাতের প্রভাবের কারণে অনিয়মিত হয়ে থাকে। আর স্থানীয় বায়ু কিছু রয়েছে, যে বা সাময়িক বায়ু রয়েছে, যেমন মৌসুমি বায়ুটাকে আমরা সাময়িক বায়ু বলে থাকি। তাই এই ধরনের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং জেট বায়ু প্রবাহ থেকেও আসতে পারে যে কয়টি পর্যায়ে এটা বিকশিত হয়, বা জেট বায়ু প্রবাহটা কোথায় জন্ম লাভ করে, এই সমস্ত বিষয়গুলি তোমরা ভালো করে জেনে রাখবে। আর খ বিভাগের যে কোশ্চেনগুলি, যে সংক্ষিপ্ত আকারে যে কোশ্চেন তোমরা পড়বা এই অধ্যায় থেকে, যে বায়ু প্রবাহের কারণসমূহ কি কি ব্যাখ্যা করো, বায়ু প্রবাহের নিয়ামকসমূহ ব্যাখ্যা করো, গর্জনশীল 40 বলতে কি বোঝো আলোচনা করো বা ব্যাখ্যা করো, জেট বায়ু প্রবাহের শ্রেণীবিভাগসমূহ আলোচনা করো। এখান থেকে আরেকটি পড়তে পারো যে সাময়িক যে বায়ুটা, স্থলবায়ু বলতে কি বুঝো, সমুদ্র বায়ু বলতে কি বোঝো, এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। আর কোশ্চেনের যেহেতু আমরা এই জলবায়ু বিজ্ঞান কোর্সটি আমি বন্ধের আগে তোমাদের শেষ করে দিয়েছিলাম, সেহেতু অনেকে অনুপস্থিত থাকার কারণে আমি আবার ক্লাসগুলো আবার রিভিউ করছি। যে এজন্য আশা করছি যারা ক্লাস করতে পারো নাই কোনো কারণে, তারা বারবার লেকচারটা দেখবে এবং শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আর অবশ্যই তোমাদের কাছে বই রয়েছে, যেহেতু এটা অনেক আগেই তোমাদের ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল, বই অনেকেই কিনে ফেলেছো, তাই বইয়ের সহায়তা নিবে এবং বারবার লেকচারটা দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই লেকচারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তোমাদের আগামী ক্লাসে আমি আরেকটি নতুন অধ্যায়ের নতুন টপিকস নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।